ইরানের মূল ভূখণ্ডে বেসামরিক অবকাঠামোতে আমেরিকান বাহিনীর নজিরবিহীন হামলা, নিহত ৮। কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত। সৌদি আরবের তেল স্থাপনাসমূহে হামলার হুমকি দিয়েছে হুথি প্রধান। গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার আনাস হামদান নিহত। 2034 সালের ওয়ার্ল্ড কাপ বেরো হিসেবে আরামকো স্টেডিয়ামের জন্য বিনিয়োগ করছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। দক্ষিণ ইরানের অন্তত 5টি গুরুত্বপূর্ণ সেতু, একটি ট্রেন স্টেশন ও বিমান ঘাঁটিতে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। শুক্রবার ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাতভর চালানো এই বিধ্বংসী বোমাবর্ষণে নিহত হয়েছেন অন্তত 8 জন। ধ্বংস হয়েছে চাবাহার বন্দরের নজরদারি টাওয়ার। এই সরাসরি হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 5টি দেশে থাকা আমেরিকান প্রধান সামরিক ঘাঁটিতে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের পাল্টা আঘাতে কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগার এবং ওমানের ইউএস রাডার সিস্টেম বিধ্বস্ত হয়েছে। এছাড়া সিরিয়ার আল তানফ ঘাঁটিতে ইউএস সেনা নিহতের দাবি করেছে তেহরান। অন্যদিকে ইরাকের কুর্দিস্তানে ইরানের হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। তেহরান ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাবার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত ক্রমেই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। শুক্রবার তেহরান জানিয়েছে, মধ্যরাতে আমেরিকান বাহিনীর হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়েছে এক শিশু। রাতভর দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর খামির শহরে অন্তত 5টি গুরুত্বপূর্ণ সেতু ও একটি ট্রেন স্টেশন গুঁড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। মূল ভূখণ্ডের যোগাযোগ ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এদিকে ইনশাহর প্রদেশের একটি বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। সেন্টকমের এসব বিমান হামলায় ইরানের চাবাহার বন্দরের নজরদারি টাওয়ার ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে তীব্র বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কায় ইরানের সতর্কতা জারি করা হয়েছে। আর এই আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী তেহরানের রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। শুক্রবার জুমার খুতবা থেকে এসেছে আমেরিকান ঘাঁটি উপড়ে ফেলার চরম হুঁশিয়ারি। আমাদের প্রতিশোধের ধাপগুলো অত্যন্ত স্পষ্ট। প্রথমত, এই অপরাধের সাথে যারা জড়িত, তা সে আদেশদাতা হোক, পরিকল্পনাকারী হোক কিংবা সহায়তাকারী, সবাইকে জাহান্নামে পাঠানো হবে, কাউকে ছাড় দেয়া হবে না। দ্বিতীয়ত, এই অঞ্চল থেকে আমেরিকান ঘাঁটিগুলো উপড়ে ফেলায় আমাদের আসল প্রতিশোধ, এবং বীর মুক্তিযোদ্ধারা ইতোমধ্যে সেই আঘাত শুরু করে দিয়েছে। আমেরিকার এই ধ্বংসযজ্ঞের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে একযোগে পাল্টা আঘাত এনেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। কুয়েতের আমেরিকান ঘাঁটি সংলগ্ন বিদ্যুৎ ও পানি শোধনাগার, ওমানের নজরদারি রাডার, বাহরাইনের বিমান ঘাঁটি এবং জর্ডান সীমান্তে সিরিয়ার আল তানফ ঘাঁটিতে ইউএস বিশেষ কমান্ড সেন্টারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এদিকে ইরাকের কুর্দিস্তানে থাকা কোমালা পার্টির ক্যাম্পে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার। একই সাথে অবিলম্বে এই আঞ্চলিক উত্তেজনা বন্ধের দাবি জানিয়েছে তারা। দুই পরাশক্তির বিধ্বংসী লড়াইয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী। ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা এই সমুদ্রপথে বৃহস্পতিবার মাত্র 3টি পণ্যবাহী জাহাজ পার হয়েছে, যা মে মাসের পর সর্বনিম্ন। অন্যদিকে ইরানের উপর পূর্ণমাত্রায় অবরোধ কার্যকরে ইউএস মেরিন সেনারা একটি তেলবাহী ট্যাঙ্কারে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। নাহিদ জিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। কুয়েতে বিদ্যুৎ ও পানি শোধনাগার সহ বিভিন্ন স্থাপনায় ভয়াবহ সিরিজ হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ভোরে চালানো এই হামলায় একটি বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়। পাশাপাশি এদিন কুয়েতের আকাশসীমায় 32টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করে দেশটির সেনাবাহিনী। এ সময় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। পৃথক বিবৃতিতে কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানায়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রে হামলার ঘটনায় বেশ কয়েকটি উৎপাদন ইউনিট পুড়ে গেছে।
এর ফলে দেশটির জাতীয় গ্রিডের বিদ্যুৎ স্থিতিশীলতা বজায় রাখতে জরুরি পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। গ্রীষ্মকালীন তাপমাত্রা প্রায় 122 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোই বিদ্যুৎ বিভ্রাট কুয়েতিদের জন্য মারাত্মক সংকট তৈরি করতে পারে। প্রভাব মোকাবিলায় বিদ্যুৎ ব্যবহারে স্থানীয়দের সচেতনতার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। অন্যদিকে ইরানের IRGC জানায়, কুয়েতে আমেরিকান ঘাঁটিতে হাইমার্স লঞ্চার ও সেনাবহর ধ্বংস করতে হামলা চালানো হয়েছে। এবার সৌদি আরবের সব তেলক্ষেত্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। বৃহস্পতিবার হুথি প্রধান আব্দুল মালিক আল হুথি বলেন, রিয়াদ যদি তাদের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করে এবং পুনরায় আগ্রাসন চালায়, তবে হুথিরা তাদের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এর আগে 2019 ও 2022 সালেও সৌদি আরামকো সহ একাধিক গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান ঘনিষ্ঠ এই গোষ্ঠীটি। সম্প্রতি হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে ইরানি একটি বিমান অবতরণে হামলার ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলা চালায় হুথিরা। উদ্ভূত পরিস্থিতিতে রিয়াদের পাল্টা প্রতিক্রিয়ায় আশঙ্কার মাঝেই এই হুমকি দিলেন হুথি প্রধান। আমাদের দেশের বিরুদ্ধে সৌদি আরব যদি পূর্ণমাত্রায় আগ্রাসনে জড়ায় এবং অবরোধ প্রত্যাহার করার পরিবর্তে সংঘাতের পথ বেছে নেয়, তবে সৌদির সব তেলক্ষেত্র ও গুরুত্বপূর্ণ স্থাপনা আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। আমাদের সবকিছু দিয়ে তাদের মোকাবেলা করতে আমরা কোনো কমতি রাখব না। গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের শীর্ষ সামরিক কমান্ডার আনাস মাহমুদ আহমেদ হামদান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ও গোয়েন্দা সংস্থা শিন বেথ যৌথ বিবৃতিতে এই দাবি করেছে। IDF জানায়, হামদান হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এবং রাফা সালামার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। গাজায় জিম্মিদের আটকে রাখা এবং তাদের মুক্তির প্রক্রিয়া তদারকিতে তিনি মূল ভূমিকা পালন করতেন। এমনকি 2023 সালের 7 অক্টোবরের আগে দীর্ঘ সময় ধরে ইসরায়েলি নাগরিক আভেরা মেঙ্গিস্তুকে জিম্মি রাখার দায়িত্বে ছিলেন এই কমান্ডার। সম্প্রতি তিনি ইসরায়েলি সেনাদের উপর নতুন করে হামলার পরিকল্পনা ও যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন বলে দাবি করেছে তেল আভিভ। ইয়েমেন উপকূলে এডেন উপসাগরে আসানা নামের একটি কেমিক্যাল ট্যাঙ্কার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র জলদস্যুরা। শুক্রবার ইয়েমেনের আল মুকাল্লা বন্দর থেকে 65 নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটিতে জোরপূর্বক উঠে পড়ে তারা। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলোর প্রাথমিক ধারণা, এই ঘটনার সাথে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং এটি সোমালি জলদস্যুদের কাজ হতে পারে। শিপ ট্র্যাকিং ডাটা অনুযায়ী কোনো দেশের পতাকা নিশ্চিত না হওয়া এই ছোট ট্যাঙ্কারটির পরবর্তী গন্তব্য ছিল সোমালিয়ার বোসাসু বন্দর। বর্তমানে ওই এলাকায় থাকা লোহিত সাগর ও এডেন উপসাগরে নিয়োজিত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাসপাইডস নৌ মিশন এবং একটি সাউথ কোরিয়ান যুদ্ধ জাহাজ পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তীব্র দাবদাহ আর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এক অভিনব উদ্যোগ নিয়েছে ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেল সমৃদ্ধ শহর বসরা। মরুভূমির রুক্ষতা আর প্রচণ্ড গরমকে জয় করতে শহরটির উত্তর পশ্চিম প্রান্ত জুড়ে গড়ে তোলা হচ্ছে সবুজ বেষ্টনী। এই অসাধ্য সাধনে ব্যবহার করা হচ্ছে নেদারল্যান্ডসের বিশেষ হাইব্রিড ঘাসের বীজ, যা চরম লবণাক্ততা ও তীব্র গরমের মধ্যেও টিকে থাকতে সক্ষম। উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণের এই সবুজ প্রকল্প মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্যও আশা জাগিয়ে তুলছে। ধুলোবালি আর তীব্র দাবদাহের শহর ইরাকের বসরা। চারপাশের ধূসর মরুভূমি আর জ্বালানি শোধনাগারের প্রভাবে এই শহরের তাপমাত্রা প্রায়ই 122 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। কিন্তু সেই রুক্ষ বসরাই এবার সেজে উঠছে সবুজ চাদরে। তাপমাত্রা নিয়ন্ত্রণের শহরের উত্তর পশ্চিম সীমানা ঘেঁষে গড়ে তোলা হচ্ছে 14 কিলোমিটার দীর্ঘ এক বিশাল সবুজ বেষ্টনী, যেখানে রোপণ করার জন্য নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে বিশেষ ধরনের হাইব্রিড ঘাসের বীজ। বসরার পরিস্থিতি ইরাকের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন। এখানে প্রচুর তেল শোধনাগার রয়েছে এবং সবসময় উচ্চ তাপমাত্রা বজায় থাকে। তাই এখানকার মানুষকে সুরক্ষা দিতে আমরা এই সবুজ বেষ্টনী তৈরি করছি। রাস্তার পাশে গড়ে তোলা এই বৃক্ষ প্রাচীর বৈশ্বিক উষ্ণতা কমাতে এবং এলাকার তাপমাত্রা শীতল রাখতে সাহায্য করবে।
الستار النباتي اللي صار ইরাকের স্থানীয় প্রশাসনের সাথে বেসরকারি খাতের যৌথ অংশীদারত্বে চলছে এই প্রকল্প। ধুলো ঝড় থেকে রক্ষা করতে রোপণ করা ঘাসগুলোকে ঢেকে দেওয়া হয়েছে বিশেষ কালো জালে। প্রকল্পটির পরিচালক জানান, স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতির পাশাপাশি তেল উৎপাদন কেন্দ্র থাকায় বসরায় সবসময় রেকর্ড তাপমাত্রা অব্যাহত থাকে। তাই স্থানীয়দের সুরক্ষা দিতে প্রকল্পটির জন্য এই অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। আমরা বিশেষ এক ধরনের ডাচ ঘাসের বীজের হাইব্রিডাইজেশন করেছি। এই বীজগুলো উচ্চ লবণাক্ত এবং চরম তাপমাত্রা সহ্য করতে পারে, যা বসরার আবহাওয়ার জন্য খুবই উপযোগী। এখন বছরের সবচেয়ে গরম সময় জুলাই মাস চলছে, তবু আমাদের রোপণ কাজ অব্যাহত রয়েছে। সাধারণ পরিস্থিতিতে এই সময়ে এখানে ঘাস রোপণ করা একেবারে অসম্ভব ছিল। প্রকল্প পরিচালক জানান, ডাচ এই বিশেষ হাইব্রিড বীজগুলো কেবল তীব্র গরমই সহ্য করে না, এটি অত্যন্ত পানি সাশ্রয়ী। মরুভূমির পানি সংকটের এই সময়ে যা অত্যন্ত স্বস্তিদায়ক। 2024 সালে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশ জুড়ে 2.5 কোটি গাছ লাগানোর মহৎ উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বসরার জলবায়ু রক্ষায় 10 মিলিয়নেরও বেশি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্থানীয় কৃষি বিভাগ। বসরার সামগ্রিক আবহাওয়ার উন্নয়ন এবং বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার জন্য সবুজ অঞ্চল বৃদ্ধি ও বনায়ন কর্মসূচি জোরদার করা। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিগত দশকগুলোতে ইরাকের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। বসরার ডাচ প্রযুক্তি এই সবুজ বিপ্লব ইয়েমেন বা ইরাকের মতো মধ্যপ্রাচ্যের তীব্র দাবদাহে পোড়া দেশগুলোর জন্য নতুন আশার আলো দেখাচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। 2034 ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু সৌদি আরবের খোবার শহরে নির্মাণাধীন আরামকো স্টেডিয়ামের জন্য বিদেশি বিনিয়োগ খুঁজছে দেশটির রাষ্ট্রায়ত্ত ডেভেলপার প্রতিষ্ঠান রোশন গ্রুপ। বাজেট ঘাটতি কমাতে এবং তেল গ্যাস নির্ভরতা থেকে অর্থনীতিকে বের করে আনার লক্ষ্যেই এই উদ্যোগ রিয়াদের। চলতি বছরের শেষ নাগাদ 47,000 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং আগামী 2027 সালের জানুয়ারিতে এখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। রয়টার্সে প্রকাশিত সাম্প্রতিক ফুটেজে স্টেডিয়ামটির নির্মাণ কাজে ব্যাপক অগ্রগতি দেখা গেছে। সৌদির সার্বভৌম তহবিল PIF এর মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ইকুইটি তহবিল সংগ্রহের প্রক্রিয়া পরিচালনার জন্য আমেরিকান আর্থিক প্রতিষ্ঠান JP মর্গানকে নিয়োগ দিয়েছে। নতুন বিনিয়োগ পেলে স্টেডিয়ামটির পূর্ণাঙ্গ নির্মাণ সম্পন্ন করার আশা রিয়াদের। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।